জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব এক নতুন অধ্যায়, খেলা ছলে আসন প্রদর্শন। এই অধ্যায়টি আমরা দেখেছি ঠাকুর অতি শৈশব অবস্থা থেকে তার লীলা খেলা দেখাতে শুরু করেছেন। জন্মাবধি তিনি নানান অলৌকিক ক্রিয়াকলাপ করেছেন যেগুলো মানুষের সম্ভব নয়। একদম ছোটবেলা থেকেই তার নানান লীলা খেলা আমরা দেখতে পাচ্ছি। যত আস্তে আস্তে বড় হয়েছেন, শৈশবের পরে কৈশোরে উঠেছেন, কৈশোর অবস্থায় দেখেছি তার রূপ লাবণ্যতে চারিদিকে সকলে মোহিত হয়ে গিয়ে তার কণ্ঠের গান শুনে সবাই মোহিত হয়ে যেতেন, তাকে সবাই কাছে রাখতে চাইতেন এবং জাত বিজাত নির্বিশেষে তিনি সকলের কাছে যেতেন, সকলের কাছে নির্বিশেষে গিয়ে তিনি খাবার খেতেন। তা সে বৃন্দার মা নামে ব্রাহ্মণ কন্যাই হোক, ব্রাহ্মণের মেয়ে হোক, বা খেতির মা নামে কোনো ছুতরের মেয়ে হোক, বা যাই হোক না কেন, সেসব তিনি কখনো মানতেন না। যেমন খেতির মা যখন তাকে মনে করেছেন যে খাওয়ানোর ইচ্ছা, সেটি ঠাকুর নিজে নিজেই জানতে পেরে গেছেন। তাই শঙ্করীকে দিয়ে যখন খেতির মা বলে পাঠিয়েছিলেন, শঙ্করী হচ্ছে ধনী কামারিনীর ছোট বোন, ঠাকুর সেটি নিজেই বুঝতে পেরেছিলেন। এই রকম ভাবে নানান কুলরীতি বা নানান সামাজিক রীতিনীতি ভঙ্গ করতে করতে তিনি এগিয়ে আসছিলেন সামনের দিকে। এখন তিনি কৈশোর উত্তীর্ণ প্রায়। এখন আমরা দেখব তার খেলার ছলে আসন প্রদর্শন, অর্থাৎ যোগীগণের জন্য যে যোগাসন বা আসনের দরকার, সেগুলি তিনি কিরকম ভাবে খেলার ছলে তার সারা জীবনে এমনি পথ চলতে চলতে সকলকে করিয়ে দেখিয়েছেন। কেউ সেটি ধরতেও পারেনি, বুঝতেও পারেনি। একমাত্র চিনু শাখারি ও অন্যান্য কয়েকজন সেটি বুঝেছিলেন, তাছাড়া আর কেউ ঠাকুরের সেরকম লীলা খেলা সেরকম বুঝতে পারেননি। আজ সেটি পাঠ করছি, খেলা ছলে আসন প্রদর্শন, পৃষ্ঠা সংখ্যা 33। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। দেখো মন যাকে লীলা বালক গদাই, বুঝিবারে বালকের কৃপা কনা চাই। না দেখিতে পেলে লীলা বুঝা বড় দায়, চাঁদের কিরণ যেন চাঁদেতে মিশায়। না হইলে চক্ষুষ্মান কে দেখিতে পারে, থালার মতন চাঁদ কত আলো ধরে। দিন যায় দিন দিন যায় যত বারে বয়ক্রম, দেখান সবারে খেলা নূতন নূতন। কেহ না বুঝিতে পারে কি ভিতরে তার, বিনা দুই এক আর চিনু সংখ্যকার। এখন শ্রী প্রভুদেব না বলিয়া কারে, থাকিতেন দুই চারি দিন স্থানান্তরে। কোথায় গমন কিবা স্থান কোনখানে, সে তত্ত্ব সুগুপ্ত কেহ কিছু নাহি জানে। লুপ্ত পূর্বেকার ভাব নাহিক উল্লাস, চিন্তা তোর মুখ ভার উদাস উদাস। শৈশব হইতে আজি তক নিরন্তর, রঙ্গরাস পরিহাস কতই রগর। বঞ্চিলেন আগাগোড়া যাহাদের সনে, তারাও কহিলে কথা নাহি চাহে পানে। বহু জেদ অনুরোধ করিবারে পর, বিষাদিত ক্ষুব্ধ চিতে দিতেন উত্তর। বৃথা কাজে অনর্থক এতদিন গেল, সুন্দর সে হরি তার তত্ত্ব না হইল। বিষয়ে মলিন বুদ্ধি তোমরা সকলে, কি মধুর হরি কথা নাহি কও ভুলে। সকল সন্তাপ হর হরি আলাপনা, স্মরণ মনন নানা সাধনা ভজনা। তাহে নাহি রুচি রুচি হাস্য পরিহাসে, এরূপ কাটিলে কাল কি হইবে শেষে। অনিত্য সংসার এই ভেবে দেখো ভাই, হরি বিনা মানুষের অন্য গতি নাই। হরি কথা প্রভু যত কন সঙ্গীগণে, চেয়ে দেখে তাই
কথা নাহি শুনে কানে। ভাগ্যবান সঙ্গীগণ হরি চায় নাই, বড় খুশি দিবানিশি পাইলে গদাই। ব্রহ্মানন্দ সম্ভোগেতে যে সুখ উদয়, প্রভু সঙ্গ সুখ শনে কিছু মাত্র নয়। মরি কি মধুর লীলা, মরি কি মধুর নর লীলার ধরা ধামে। নরদেহে নিজে হরি মায়া আবরণে, মুগ্ধ কর সহচর সদা সঙ্গে বাস। তাহারাও তিলমাত্র না পায় আভাস, অমৃত সমান ক্ষীর মাতৃবক্ষে স্থান। খায় শিশু পায় পুষ্টি, নাহি জানে নাম। সেই মত শ্রীপ্রভুর যত সহচর, নাহি বুঝে পরানন্দ ভুঞ্জে নিরন্তর। শ্রীপ্রভুর সঙ্গ সুখ করে আস্বাদন, রুক্ষ হরি কথা কেন করিবে শ্রবণ। সঙ্গ সুখ ভোগী যারা সঙ্গ সুখ চায়, প্রভু সঙ্গ সুখানন্দ না আসে কথায়। যে ভুগেছে যে জেনেছে, যে ভুগেছে সে জেনেছে তাহার মরমে। উপমায় অলিকুল যেমন কুসুমে, মধু পেলে খায় নইলে নাহি খায় আর। উপবাসে যদি হয় জীবন ও সংসার, চাতক ফটিক জলে যেমন পিয়াসে। যায় প্রাণ তবু নাহি জলাশয়ে বসে, সেই মতো যে করেছে প্রভু সহবাস, না করে কখনো অন্য সুখ অভিলাষ। পুথিকার বলছেন, দেখো মন যা খেলিলা বালক গদাই, বুঝিবারে বালকের কৃপা কণা চাই। বালক গদাই যে লীলা খেলা আমাদের সঙ্গে খেললেন, সেটি বুঝতে গেলেও সেই বালকেরই কৃপা কণা চাই। তিনি যে অখণ্ডের ঘর থেকে এসেছেন, তিনি যদি কৃপা না করেন তাহলে আমরা তার লীলা বুঝবো কেমন করে? তা সে তিনি শৈশবেই হোক আর বালক বয়সেই হোক। না দেখিতে পেলে লীলা বুঝা বড় দায়, চাঁদের কিরণ যেন চাঁদেতে মিশায়। না হইলে চক্ষুষ্মান কে দেখিতে পারে, থালার মতন চাঁদ কত আলো ধরে। কারোর যদি দৃষ্টিশক্তি না থাকে, সে কি করে বুঝবে ওই যে দূরে আকাশে এক থালার মতো দেখতে শুধুমাত্র চাঁদ, তার কত আলো যে গোটা পৃথিবীটা সে জ্যোৎস্না দিয়ে ভরিয়ে রাখে। ঠিক সেই রকম বালক গদাই তিনি কিরকম যে তিনি সকলকে কিরকম ভাবে মন ভরিয়ে রাখছেন, সে যদি তার কৃপা না থাকে তাহলে আমরা কি করে বুঝবো? এইভাবে যত দিন যায় বালক গদাই আস্তে আস্তে নতুন নতুন খেলা দেখান। এরপর আস্তে আস্তে বয়ঃক্রম বাড়তে বাড়তে এখন দেখা গেল তিনি একটু বয়স যখন বেড়েছে, তখন আর আগের মতো সেই রকম তিনি অত উল্লাস, অত সবার সঙ্গে মেলামেশা সেই সবার কিছু নেই। এখন তিনি চিন্তাতুর, মুখভার উদাস উদাস। এখন তার লুপ্তকার পূর্বেকার ভাব এবং উল্লাস। শৈশব হইতে আজি তক নিরন্তর, রঙ্গরস পরিহাস কতই রগর। তিনি কত রগর করলেন, কিন্তু এখন সেগুলো সব ত্যাগ করলেন। ত্যাগ করে এখন তিনি চুপচাপ। এখন তিনি কারোর সাথে বিশেষ কথাবার্তাও আর বলেন না। যারা এতদিন তার সঙ্গে মেলামেশা করেছেন তারাও অনেকবার জিজ্ঞাসা করলে তবে গিয়ে বেজার মুখ করে বিষাদিত ক্ষুব্ধ চিত্তে তিনি সামান্য উত্তর দিতেন। আর তিনি বড়ই একটু একলা থাকতে ভালোবাসতেন। স্মরণ মনন এবং নানান সাধন ভোজনা নিয়ে দিন কাটাতেন। কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। মাঝে মাঝে এই সময় কি করতেন না, বেশ কদিন ধরে কোথায় যেন চলে যেতেন, এবং কোথায় যেতেন কোথায় থাকতেন সেটি কারোর জানা নেই। পুথিকার বলছেন সে তত্ত্ব গুপ্তই রয়ে গেছে। এখন তার মুখে শুধু হরি কথা। এতদিন শুধু আলতু ফালতু বকে সময় নষ্ট হয়েছে। হরি কথা তার কেউ বলে না তার সঙ্গে, বৃথাই তাদের জীবন নষ্ট হয়। তাই ঠাকুর সকলের সঙ্গে হরি কথা বলেন, এবং ঠাকুরের যারা সঙ্গ পেয়েছেন, ঠাকুরের সঙ্গ পেয়ে যারা মুগ্ধ হয়েছেন, তাদের কি আর সেই রকম হরি কথা শুনতে ইচ্ছা করে? তাই এখানে পুথিকার বলছেন যে সঙ্গ সুখ ভোগী যারা সঙ্গ সুখ চায়, প্রভু সঙ্গ সুখানন্দ না আসে কথায়। যে একবার প্রভুর সঙ্গ পেয়েছে সে সঙ্গ সুখী চায়, তার হরি কথা তখন রুক্ষ লাগে। রুক্ষ হরি কথা কেন করিবে শ্রবণ, সঙ্গ সুখ শ্রীপ্রভুর করে আস্বাদন। উপমায় অলিকুল যেমন কুসুমে, মধু পেলে খায় নইলে আর খায় না। অর্থাৎ এই যে মৌমাছিরা
ফুলে বসে মধুই খাবে, মধু না পেলে কিছু খাবে না। চাতক শুধু ফটিক জলই খাবে, ফটিক জল না পেলে সে কখনো পুকুরের জলে ডুব দেবে না। এই রকমই বলছেন, সেই মতো যে করেছে প্রভু সহবাস, না করে কখনো অন্য কোনো সুখ অভিলাষ। আজকের পাঠ এতটুকুই থাক। আগামী দিনে পরের অংশ অর্থাৎ এই শেষ অংশ আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।